পাশানি তুই। লেখনীতে ছুনিয়া তাবাচ্ছুম অনি। পর্ব ২১। ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে সানায়া আর তার বান্ধবী সাথী। সানায়ার মুখে রয়েছে বিস্ময়ের ছাপ, অদ্ভুত চিন্তাভাবনা, আর আছে অদ্ভুত ফিলিংস। সানায়াকে এত ভাবতে দেখে সাথী বিরক্ত হয়ে বলল, তুই যদি এবার চিরকুটটা না খুলিস সত্যি বলছি আমি এখান থেকে চলে যাব। আমার আর ওয়েট করতে ভালো লাগছে না। সব অসহ্য লাগতেছে বইন। সানায়া কোনা চোখে তাকালো সাথীর দিকে। সানায়ার তাকানো দেখে সাথী বলল, এমনে করে তাকাস কেন ভাই? আমি তো ভুল কিছু বলি নাই। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, এবার ক্লাসে যেতে হবে। তোর যদি চিরকুটটা খুলতে ইচ্ছে না করে তাহলে দে, আমি চিরকুটটা নিয়ে ছিঁড়ে ফেলি। বলে নিতে গেলে সানায়া না বলে চেঁচিয়ে ওঠে। সাথী বাঁকা হেসে বলল, বাহ, ডাল মে কুচ কালা হে বান্ধবী। ছেঁড়ার কথা বললাম আর তুই চেঁচিয়ে উঠলি। কাহিনী কি মনু? সানায়া গম্ভীর কণ্ঠে বলল, তেমন কিছু না। কে না কে দিছে সেজন্য আর কি খুলতে কেমন একটা লাগছে। যদি খারাপ কিছু লেখা থাকে। আরে না, আমার মনে হয় এখানে লাভ লেটার আছে। তোকে কোনো ছেলে ভালোবাসে, সেজন্যই তো তোকে এই লাভ চিরকুট দিল। জানি না বইন, এবার খোল নইলে আমি সত্যি সত্যি হাঁটা ধরুম কইয়া দিলাম। সানায়া ভয়ে ভয়ে চিরকুটটা খুলল। সাথী অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সানায়ার দিকে। সানায়া একবার সাথীর দিকে তো একবার চিরকুটের দিকে তাকাচ্ছে। সাথী জোরে পড়তে বলল সানায়াকে। সানায়া চিরকুটটা চোখের সামনে ধরল। তারপর পড়তে শুরু করল। প্রিয় রূপবতী, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। শুরুতেই রূপবতী বলাতে খুব অবাক হচ্ছ তাই না? অবাক হওয়ার কিছু নেই। তুমি আমার চোখে সেরা রূপবতী, আমার দেখা দ্বিতীয় নারী, যাকে দেখে আমার পুরো দুনিয়া থমকে গেছে। দ্বিতীয় নারী বলাতে আরও বেশি অবাক হয়েছ নিশ্চয়ই? তাহলে শোনো, আমার জীবনে প্রথম নারী হচ্ছে আমার মা। আর দ্বিতীয় নারী তুমি। যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে আমার সবটা জুড়ে তোমার আনাগোনা। এখন তোমার মনে একটা প্রশ্ন জেগেছে তাই না? সেটা হলো আমি কে? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না। তুমি খুঁজে বের করো আমি কে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাকে দেওয়া আমার প্রথম গোলাপটা গুছিয়ে রেখো। ওটা দিয়ে বাসর রাতে তুমি আমাকে প্রপোজ করবে। এবার নিশ্চয় ভাবছ গোলাপটা কি তাজা থাকবে? তুমি শুকনো গোলাপ দিয়েই আমাকে প্রপোজ কইরো। এটা আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। ইতি, তোমার অচেনা পাগল প্রেমিক। চিঠিটা পড়ে থমকে গেছে সানায়া। চোখে মুখে হাজারো প্রশ্ন। বিষয় নিয়ে তাকিয়ে আছে সাথীর দিকে। সাথীরও সেম অবস্থা। দুজনের মুখ বিস্ময়ে হা হয়ে গেছে। সাথী বিস্ময়ের রেশ কাটিয়ে সানায়াকে বলল, ভাই, ছেলেটা একটা চিজ। প্রথম চিঠিতে বাসর পর্যন্ত চলে গেছে। ভাবতে পারছিস ছেলেটা কত রোমান্টিক? কত সুন্দর করে করে চিঠিটা লিখে তোকে দিল। হাও রোমান্টিক কোক বলে হেসে দেয় সাথী। সানায়া চোখ গরম করে তাকায়। কোনো কথা না বাড়িয়ে ক্লাসের উদ্দেশ্য যায়। পুরো ক্লাস টাইম সানায়ার মন চিরকুটের মালিকের উপর পড়ে আছে। ক্লাসে একদমই মনোযোগ নেই। এর জন্য বার কয়েক বকাও খেয়েছে সানায়া। ভার্সিটি ছুটি হওয়ার পর বাসার উদ্দেশ্য রওনা হয় সানায়া। সাথী বাসা অন্য রোডে হওয়ায় সে চলে গেছে। সানায়া রিকশার জন্য অপেক্ষা করে কয়েক মিনিট। তারপর রিকশা পেয়ে উঠে বসে রওনা হয় চৌধুরী বাড়ির উদ্দেশ্য। সন্ধ্যার পরপরই মেঘ হসপিটাল থেকে বাসায় চলে আসে। বিয়ের জন্য 2 দিন ছুটি নিয়েছিল। আজকে হাসপাতালে গিয়েছিল। সব কাজ কমপ্লিট করে বাসায় চলে আসছে। এই 2 দিন কোনো রোগী দেখেনি। কালকে থেকে আবার আগের মতো ব্যস্ত হয়ে পড়বে। রুমে মর্মর সাথে দুষ্টুমি করছে মেঘ। ইনায়া ড্রয়িং রুমে ছিল, মাত্র রুমে আসল। এসেই বাপ মেয়ের সুন্দর মুহূর্ত দেখে মনটা ভরে যায়।
মেঘ মর্মের সাথে খেলতে খেলতে ইনায়ার দিকে চোখ পড়ে। ইনায়াকে দেখে ছোট্ট একটা হাসি উপহার দেয়। তার বিনিময়ে ইনায়া ও মুচকি হাসে। ইনায়া এগিয়ে আসল। মর্ম ঝাঁপিয়ে ইনায়ার কোলে উঠে পড়ে। ইনায়া মেয়েকে বুকে আগলে নেয়। ইনায়া মেঘকে বলল, খেতে আসো, আমি মর্মকে নিয়ে নিচে যাচ্ছি। ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। মেঘ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। চৌধুরীর পরিবারের সবাই রাতের ডিনার শেষ করে। সানায়া কোনো রকম খেয়ে টেবিল ছেড়ে উঠে যায়। কেউ লক্ষ্য না করলেও ইনায়া ঠিকই করে। সবার সামনে কিছু না বলে নিজের খাবার শেষ করে সানায়ার রুমে যায়। মর্ম ঘুমিয়ে গেছে। সানায়া বেলকনিতে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাসে শীত শীত অনুভব হচ্ছে তার। গায়ের ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নেয়। ইনায়া সানায়াকে খুঁজতে বেলকনিতে আসে। বোনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধে হাত রাখে। সানায়া ভয়ে চমকে ওঠে বলে, কে? ইনায়া বলল, আমি। তুই ভয় পেয়েছিস সানু? বড় বোনকে দেখে সানায়া মৃদু হেসে বলল, না না আপাই, তবে হুট করে স্পর্শ করায় একটু চমকে উঠেছি। ওহ! ইনায়া নীরব থেকে সানায়াকে দেখল। তারপর হালকা গলা কেশে বলল, কি হয়েছে সানা? তোকে এমন দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে মনে হচ্ছে টেনশনে আছিস। সানায়া বড় বোনের থেকে কিচ্ছু লুকায় না, তেমনি আজও লুকাবে না। তাই বলল, আপাই আজকে একটা ঘটনা ঘটেছে। কি? অবাক হয়ে বলল। একটা ছেলে বলে থেমে গেল সানায়া। কি রে, থেমে গেলি কেন? বল আমাকে। আসলে আপু। সানায়া সকালের সব ঘটনা বলল ইনায়াকে। চিঠিটা রুম থেকে এনে ইনায়ার হাতে দিল। ইনায়া চিঠি হাতে নিয়ে ভ্রু নাচিয়ে সানায়াকে বলল, কি লেখা আছে সানা? তুমি পরেই দেখো না। ইনায়া পুরো চিঠিটা পড়ল। পরে উচ্চ স্বরে হেসে উঠল। ইনায়ার হাসি দেখে সানায়া ঠোঁট উল্টে বলল, আপাই হাসছ কেন? ইনায়া হাসতে হাসতে বলল, বনু ছেলেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তা না হলে এমন চিঠি কেউ দেয়? তাও আবার প্রথম চিঠি। তাতেই কিনা একেবারে বাসর রাতের প্রপোজ। বলে আবারও হেসে উঠল। ইনায়ার উপর রাগ হচ্ছে তার, কিন্তু কিছু বলছে না। কোমরে হাত দিয়ে রাগে ফুলছে। ইনায়াকে খুঁজতে খুঁজতে সানার রুমে আসে মেঘ। ইনায়াকে হাসতে দেখে মুগ্ধ নয়নে পলকহীন চেয়ে আছে মেঘ। এই হাসিটায় তো দেখতে চায় মেঘ। প্রেয়সীর মুখের হাসি যে তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ইনায়া মুখ চেপে ধরে ঘুরতেই মেঘকে দেখতে পেল। ইনায়া হাসি থামিয়ে বলল, মেঘ ভাইয়া তুমি এখানে? সানায়া হুট করে হেসে ফেলে। সানায়ার হাসি দেখে ইনায়া ভ্রু কুঁচকে তাকায়। মেঘ রেগে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনায়া অবাক হয়ে বলল, তুই হাসছিস কেন সানা? নিশ্চয়ই ছেলেটার প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তাই না? সানায়া হাসতে হাসতে বলল, আপাই বরকে কেউ ভাইয়া বলে ডাকে। মেঘ ভাইয়াকে তুমি ও তো স্বামী, তুমি এখানে কি করছো এভাবে বলবে তা না। ভাইয়া তুমি এখানে কেন? সিরিয়াসলি? ইনায়া রেগে তাকালো সানায়ার দিকে। তারপর মেঘের দিকে তাকাতেই চমকে গেল। মেঘ রেগে মেগে তাকিয়ে আছে তার দিকে। ভাব খারাপ দেখে ইনায়া ইনোসেন্ট ফেস করে বলল, সরি সরি, আর হবে না। আসলে এতদিনের অভ্যাস তো, তাই আর কি। মেঘ কিছু বলল না। তারপর বলল, রুমে আয়, তারপর তোকে দেখছি। তার আগে এটা বল, দুবোন মিলে হাসছিলি কেন? সানায়া দৌড়ে এসে চিঠিটা নিতে গেলে ইনায়া সরিয়ে নিয়ে বলল, খবরদার, দূরে গিয়ে দাঁড়া। সানায়া বলল, প্লিজ আপাই ভাইয়া দেখিও না। ইনায়া শুনল না। মেঘ ইনায়ার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়ল। পরে নিজেও হেসে ফেলে। সানায়ার দিকে তাকিয়ে হাসি বন্ধ করে দেয়। তারপর ইনায়াকে বলল, রুমে চল। সানায়া লজ্জায় অন্যদিকে ঘুরে দাঁড়ায়। বড় ভাইয়ের সামনে এমন একটা চিঠি। দূর, ভাল্লাগে না। মেঘ ইনায়া রুম থেকে বেরিয়ে যায়। চলবে।
আজকে কিন্তু বড় একটা পর্ব দিচ্ছি, সুন্দর করে মন্তব্য করবেন কিন্তু। পাশানি তুই। লেখনীতে ছুনিয়া তাবাচ্ছুম অনি। পর্ব ২২। সকাল সকাল চৌধুরী বাড়িতে হইচই পড়ে গেছে। কারণ সুদূর কানাডা থেকে ইনায়ার ছোট চাচ্চু আর তার পুরো পরিবার দেশে আসছে। চৌধুরী বাড়ির সবাই খুব খুশি। ইনায়ার চাচ্চু নিজের কর্মক্ষেত্র, সন্তানদের ভবিষ্যৎ সবকিছু নিয়ে দেশে আসার মতো সময় তিনি পাননি। মাঝে অনেকগুলা বছর কেটে গেছে তারা দেশে আসেননি। তবে তারা আজ আসবেন। তাদেরকে রিসিভ করতে যাবে মেঘ। তাছাড়া আর কেউ যাবে না। সকালে হুট করে ফোন দিয়ে জানায় তারা এয়ারপোর্টে। চৌধুরী বাড়ির সবাই তো খুব অবাক। না জানিয়েই তাদের এত বড় সারপ্রাইজ দিল। চৌধুরী বাড়ি থেকে বেশিক্ষণ সময় না লাগায় মেঘ দ্রুত যেতে পেরেছে। মেঘ গাড়ি নিয়ে ছুটছে এয়ারপোর্টের দিকে। ইনায়া আর সানায়া রুম গোছাচ্ছে। সানায়ার রুমে থাকবে ওদের চাচাতো বোন। রাফির জন্য আলাদা রুম আর রাফির বাবা মার জন্য আলাদা রুম। রাফি অনার্স ১ বর্ষে, সানায়ার থেকে বছর দেড়েক ছোট। রাফির বোন রিসা, সে ক্লাস 10-এ পড়ে। গাড়ির শব্দ শুনে সবাই সদর দরজায় এসে দাঁড়ায়। রফিক চৌধুরী, রাশেদ চৌধুরী কেউ আজ বাইরে যাননি। বাসায় আছেন। ছোট ভাই আসবে, বাসায় না থাকলে চলে। ছোট ভাই তুহিন চৌধুরী আর তার স্ত্রী সন্তানদের হাসি মুখে স্বাগত জানান। রিসা সবার আগে ইনায়াকে এসে জড়িয়ে ধরল। রাফি মর্মকে নিজের কোলে তুলে নিল। চৌধুরী পরিবার আজ আনন্দে মেতে উঠেছে। দেখতে 2 দিন কেটে যায়। মেঘ আর ইনায়ার সম্পর্ক ধীরে ধীরে ভালোর দিকে আগাচ্ছে। ইনায়ার সবকিছু পুরোপুরিভাবে মেনে নিতে একটু তো সময় লাগবে। এতবড় একটা ধাক্কা খেয়ে সেখান থেকে উঠে আসা খুব একটা সহজ নয়। সানায়া 2 দিন ধরে ভার্সিটিতে যায় না। সানায়ার অচেনা সেই পাগল প্রেমিক তার রূপবতী দেখা না পাওয়ায় অস্থির হয়ে উঠেছে। প্রতিদিন ভার্সিটির সামনে সানায়াকে দেখার জন্য অপেক্ষা করে, কিন্তু এই 2 দিন ধরে তার দেখা না পাওয়ায় পাগল হয়ে গেছে। তার রূপবতী ঠিক আছে কিনা ভেবেই তার প্রেশার হাই হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও সে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে তার রূপবতীকে এক পলক দেখার আশায়। অপেক্ষার অবসান ঘটিয়ে সানায়া ভার্সিটির সামনে আসল। সেই অচেনা প্রেমিক মুগ্ধ হয়ে হাসি মুখে তাকাল। কিন্তু মুহূর্তেই তার হাসি মুখটা নিমিষেই খারাপ হয়ে গেল। চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। সানায়া হাসতে হাসতে রাফির সাথে ভার্সিটির ভিতরে গিয়ে ক্যাম্পাসে দাঁড়াল। কিছুক্ষণ পর সাথী আসল। সানায়া রাফির সাথে সাথীর পরিচয় করিয়ে দেয়। ছেলেটা গাড়ি থেকে নেমে ক্যাম্পাসে এসে দাঁড়াল। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখল অনেক মানুষ। সবাই ভার্সিটিতে আসতে শুরু করেছে। একটু পর আরও ছাত্রছাত্রী চলে আসবে। ছেলেটা সানায়ার দিকে তাকাল। সানায়া রাফির কাঁধে হাত দিয়ে বলল, রাফি ভাই, আমার ভার্সিটি কেমন লাগছে তোর? রাফি মুচকি হেসে শুধাল, জাস্ট বিউটিফুল আপু। আমার খুব ভালো লেগেছে। আমিও যদি এখানে পড়তাম তাহলে খুব ভালো হতো। কিছুটা মন খারাপ করে। সানায়া মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ করিস না ভাই। একদিন নিশ্চয় সব হবে। তুই যদি চাস তাহলে তো দেশেই থাকতে পারিস। রাফি মন খারাপ করে বলে, সেটা সম্ভব নয় আপু। আব্বু আম্মুকে ছেড়ে এখানে কিভাবে থাকব? হ্যাঁ, যদি ছোট আব্বু দেশে সেটেল হয়ে যায় তাহলে কেমন হয় ভাই? মন্দ নয় আপু, কিন্তু আব্বুর কি এখানে কোনো ইউনিভার্সিটিতে জব হবে? কানাডার মতো একটা ইউনিভার্সিটির জবটা কি ছাড়া ঠিক হবে? আচ্ছা, এই বিষয়ে বাসায় গিয়ে কথা বলবো। হ্যাঁ। ছেলের আগে নিজের চুল খামচে ধরে। সানায়া ছেলেটা এভাবে স্পর্শ করছে যা একদমই তার সহ্য হচ্ছে না, কিন্তু ছেলেটা তো জানেই না রাফি সানায়ার কি হয়। জানলে হয়তো এরকম কিছুই করত না। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একটা অঘটন ঘটিয়ে ফেলে। হনহন করে সানায়ার দিকে এগোল। তার মাথা কাজ করছে না। মুখে মাস্ক লাগিয়ে সোজা গিয়ে সানায়ার সামনে দাঁড়াল। হঠাৎ একটা ছেলে আশায় দুগদম পিছিয়ে দাঁড়াল সানায়া। সাথীর দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে চিনে কি না। সাথী মাথা ঝাঁকিয়ে না বলল।
ছেলেটা হঠাৎ করে সানায়ার হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ওকে স্পর্শ করলে কেন? তুমি জানো না তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার? তোমার সাহস হয় কি করে ওই ছেলেটাকে টাচ করার? অ্যান্সার মি রূপপতি। ছেলেটার ধমকে সানায়া কেঁপে উঠল। রাফি হতবাক হয়ে গেছে। সাথীও অবাক। রাফি অবাক হয়ে বলল, এই ছেলেটাকে তোমাকে এভাবে বলছে কেন? সানায়া কিছু বলবে তার আগেই ছেলেটা রাফির কলার ধরে বলল, এই তুমি কে? আমার রূপপতিকে স্পর্শ করলে কেন? তোমার সাথে ওর কি সম্পর্ক? রাফির কলার ধরায় সানায়া রেগে চিল্লিয়ে বলল, স্টপ ইট! কে আপনি? ওর কলার ধরার সাহস হয় কি করে আপনার? ওর কলার ছাড়ুন বলছি। সানায়ার কথায় রাগ হলেও রাফির কলার ছেড়ে দেয়। আশেপাশের মানুষ অদ্ভুতভাবে তাকাচ্ছে তাদের দিকে। পরিস্থিতি বুঝে ছেলেটা নিজেকে সামলে নেয়। তবুও পারছে না। রাফি আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। যে ছেলেটা এত বকবক করে সেই ছেলেটায় আজ কিছু বলতে পারছে না। একটা শকট খেয়ে চুপসে গেছে। সানায়া আশেপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি কে আমি জানি না। আর জানার ইচ্ছে ও আমার নেই। কিন্তু সবার আগে আপনার ব্যবহার ঠিক করা উচিত মিস্টার। নইলে বিপদে পড়বেন। ছেলেটা কে? তার সাথে আমার কি সম্পর্ক ব্লাবলা? আপনার জেনে কি কাজ? আপনি কেন ওর কলার ধরলেন? জানেন এর ফল কি হতে পারে? ছেলেটা কিছু বলল না। শুধু একটা কথাই বলল, তোমাকে কেউ স্পর্শ করুক সেটা আমি চাই না রূপপতি। সানায়া চমকে উঠল সাথে সাথীও। সানায়া অবাক হয়ে বলল, রূপপতি? আমাকে রূপপতি বলছেন কেন? আপনি কে? সানায়া আগে খেয়াল করেনি যে ছেলেটা তাকে আরও কয়েকবার রূপপতি বলে সম্বোধন করেছে। ছেলেটা মাস্কের আড়ালে বাঁকা হাসল। তারপর বলল, একটু আগে তুমিই তো বললে আমি কে সেটা তোমার জানার ইচ্ছে নেই? থাক না কিছু অজানা। শুধু একটা কথাই বলো। তারপর আমি চলে যাচ্ছি। সানায়া কাঁপা কাঁপা গলায় বলল, আপনি সেই না যে আমাকে চিঠি পাঠিয়েছিলেন? ছেলেটা একটু চমকাল না। সানায়া ছেলেটার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকাল। চোখ দুটো ভীষণ চেনা চেনা লাগছে তার। কোথাও যেন দেখেছে সে। তবে কোথায় দেখেছে মনে করতে পারছে না। রাফি অবাক হয়ে বলল, ভাই আপনি কে? কেন আমার আপুকে এভাবে হ্যারাস করছেন? ছেলেটা চমকে উঠল। রাফির দিকে তাকাল। রাফি সানায়াকে জিজ্ঞেস করল, আপু এই ছেলেটা তোমাকে চিঠি দেয় মানে? তুমি এসব কি বলছ? সাথী বলল, রাফি তোমাকে পরে সব বলবো। এখন চুপ থাকো। রাফি আর কিছু জিজ্ঞেস করে না। চুপ করে থাকল। সানায়া এক পা দুপা করে ছেলেটার কাছে এসে দাঁড়াল। সে যে খুব ভুল করে ফেলেছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কি দরকার ছিল এভাবে এখানে চলে আসার? সব প্ল্যান তার ভেস্তে গেল। সানায়া একটু একটু করে হাত বাড়িয়ে ছেলেটার মুখের মাস্কের দিকে হাত বাড়াল। যখনই মাস্ক টান দিয়ে খুলতে যাবে তখনই ছেলেটা সরে দাঁড়াল। চলবে? পাশানি তুই। লেখনীতে ছুনিয়া তাবাচ্ছুম অনি। পর্ব 23। সানায়া এক পা দুপা করে ছেলেটার কাছে এসে দাঁড়াল। ছেলেটা যে খুব ভুল করে ফেলেছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কি দরকার ছিল এভাবে এখানে চলে আসার? সব প্ল্যান তার ভেস্তে গেল। সানায়া একটু একটু করে হাত উঁচু করে ছেলেটার মুখের মাস্কের দিকে হাতটা বাড়াল। যখনই মাস্ক টান দিয়ে খুলতে যাবে তখনই ছেলেটা সরে দাঁড়াল। সানায়া হাতটা নামিয়ে নেয়। রাফি আর সাথী দুজনে নীরব দর্শক। ছেলেটা কিছু না বলে চলে যেতে গেলে সানায়া হাত ধরে ফেলে। থেমে যেতে হয় তাকে। ছেলেটা নিজেকে অসংখ্য বকা দিচ্ছে। নিজের ভুলের জন্য এখন নিজেকেই পস্তাতে হচ্ছে। সানায়া বলল, পালাচ্ছেন কেন? আজ যেহেতু সামনে চলেই আসছেন তাহলে নিজের ফেসটা দেখিয়েই তবে যান। ছেলেটা পিছনে ঘুরে বলল, যদি না দেখায়?
সানায়া মেজাজ দেখিয়ে বলল, আজ দেখে তবেই ছাড়ব। কেন এত লুকোচুরি? সামনে আসতে প্রবলেম কোথায় আপনার? আপনার চোখ দুটো আমার ভীষণ চেনা। আমার মনে কোথাও যেন দেখেছি এই চোখ দুটো। সানায়ার কথা শুনে চোখ কপালে উঠে যায় তার। সে জানত সানায়া এসব হয়তো খেয়াল করবে না, কিন্তু হুট করে সানায়া ছেলেটাকে নিজের দিকে ঘুরিয়ে টান দিয়ে মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। ছেলেটা শক্ত মুখে তাকিয়ে আছে। সানায়া দুকদম পিছিয়ে গেল। আপনা আপনি মুখে হাত চলে যায়। সানায়া হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটার দিকে। সানায়া কাঁপা কাঁপা গলায় বলল, আপনি? ছেলেটা সানায়ার দিকে গভীর দৃষ্টিতে একধানে তাকিয়ে রইল। সাথী আর রাফি দুজনে চুপ করে দাঁড়িয়ে আছে। তারা দুজন না চেনে ছেলেটাকে, তবে দুজনে এতটুকু বুঝতে পেরেছে সানায়া ছেলেটাকে চেনে। সানায়া একই জায়গায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার বিস্ময়ের ছাপ। এতদিন উনিই তাকে আড়ালে আবডালে এভাবে চিঠি গোলাপ দিয়েছে, কখনো সামনে আসেনি। ইফাত স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। সানায়া এগিয়ে আসল। তারপর বলল, আপনিই তাহলে সেই, তাই না? এভাবে লুকোচুরি করার মানেটা কি? ইফাত শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি সেই তোমার অচেনা পাগল প্রেমিক, যাকে এক পলক দেখার জন্য 2টা দিন ছটফট করেছি, কিন্তু তার দেখা পাইনি। রাতে এক ফোঁটা চোখের পাতা বন্ধ করতে পারেনি। চোখ বন্ধ করলেই বারবার তোমার চেহারা চোখের সামনে ভেসে উঠেছে, কখনো তোমার কথা মাথা থেকে ফেলতে পারিনি। দিনরাত 24 ঘণ্টা শুধু তোমার কথা ভেবেছি। আর তুমি হয়তো আমার কথা একবারও মনে করনি। হসপিটালে মনোযোগ দিয়ে কাজ করতে পারিনি। আমার সবটা জুড়ে শুধু তোমার বসবাস সানায়া। তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারছ না? সানায়া শুনল না, কিছু বলল না। ইফাত যে বলল তার কথা নাকি সে একবারও মনে করেনি, সেটা ভুল বলেছে। সানায়ার খুব মনে পড়েছে কে সেই অচেনা ছেলেটা, যে কিনা তার মনের ভিতর গেঁথে গেছে। ইফাত আবার বলল, আমি সত্যি বলছি, ছেলেটা তোমার কে হয় আমি জানি না। যখন দেখলাম তুমি ওকে স্পর্শ করলে তখন মাথা গরম হয়ে যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে ছুটে এখানে চলে আসি। তুমি প্লিজ এর জন্য আমাকে ভুল বুঝো না। আমি এটাও জানি না ও তোমার কেমন ভাই হয়। সানায়া মনে মনে হাসল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপনি যে ভুল করেছেন তার কোনো ক্ষমা হয় না। আপনি জেনে কেন আমার ভাইকে সবার সামনে হ্যারাস করলেন সেটা বলুন। ইফাত ইনোসেন্ট ফেস করে বলে, প্লিজ রূপপতি, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ভালোবাসি, তার জন্যই তো ভুল করে এমনটা করে ফেলছি। রাফিয়া আমার সাথে প্রথমবার আমার ভার্সিটিতে এসেছে, আর আপনি কি করলেন? আপনি আমার ভাইয়ের কাছে সরি বলুন। ইফাত তার রূপপতির কথা মতো রাফির কাছে গিয়ে বলল, সরি ভাই, আমি না জেনে তোমার সাথে খারাপ আচরণ করে ফেলেছি। আমি খুব দুঃখিত। রাফি হেসে বলল, আরে দুলাভাই, আপনি এভাবে বলছেন কেন? আপনি কি জানতেন নাকি আমি কে? যদি জানতেন তাহলে তো আর এই ভুল করতেন না। আমি কিছু মনে করিনি। রাফির কথা শুনে চেতে ওঠে সানায়া। রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, রাফি, উনাকে তুই দুলাভাই বলছিস কেন? না জেনে কোনো কথা বলবি না কিন্তু। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সানায়ার কথা আমলে নেয় না রাফি। রাফি হালকা হেসে ইফাদের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি রাফি চৌধুরী, আপনার রূপপতি ছোট চাচার ছেলে, ওরফে আপনার রূপপতির ছোট ভাই। ইফাত হাসি মুখে হাত বাড়িয়ে দিল। নিজের পরিচয় দিল, আমি ইফাদ আহমেদ, পেশায় একজন ডক্টর। তোমার মেঘরাজ ভাইয়া আমাকে চেনে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে নিজেও জানে আমাদের ব্যাপারে। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগল শালাবাবু। সানায়া জাস্ট হতভম্ব হয়ে গেল। এরা কি সব বলা বলি করছে? মুহূর্তে মেজাজ বিগড়ে গেল সানায়ার। রাফির মাথায় থাপ্পড় দিয়ে বলল, তোকে আগেই বলেছি কথাবার্তা ঠিক করে বল।
এটা যদি আমার ভার্সিটি না হয়ে বাসা হতো তাহলে তোর মাথা আজ আমি ফাটিয়ে দিতাম। আর আপনি? আপনাকে তো আমি বলে তেড়ে যাই ইফাদের দিকে। ইফাত সানায়ার সামনে থেকে সরে গিয়ে দাঁড়ায়। একটুর জন্য বেঁচে গেল। তা না হলে বিয়ের আগেই বুয়ের হাতের থাপ্পড় খেতে হতো আজ। রাফি আর সাথী উচ্চ স্বরে হেসে ওঠে। ভরা ক্যাম্পাসে সানায়া কিছু করতে না পেরে হনহন করে ক্লাসরুমের দিকে হাঁটা ধরে। সানায়াকে চলে যেতে দেখে ইফাত চেঁচিয়ে বলল, কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে রূপবতী। তৈরি থেকো। সাথী রাফিকে বলল, ভাই তুমি থাকো, আমি গেলাম। তোমার পাগলা বোন খেপেছে। সাথীও চলে গেল। শুধু থাকল ইফাত আর রাফি। রাফি আর কি করবে? তার ঘোরাঘুরি কিছুই তো হল না। সেজন্য ভাবল ইফাদের সাথে তার হসপিটালে যাবে। আর তার ব্রোর সাথে দেখাও হয়ে যাবে। হসপিটালের চেম্বারে বসে আছে। এখন কোনো রোগী নেই। কোনো ইম্পর্ট্যান্ট অপারেশনও নেই। সেজন্য চুপ করে ফোন ঘাটছে। তখনই দরজায় কড়া নাড়ে কেউ। মেঘ ভিতরে আসতে বলে। ইফাতকে দেখে হাসি মুখে বলল, আরে ইফাত তুমি? ভিতরে আসো। ইফাদের পিছন থেকে রাফি বলল, আমাকে ভিতরে আসতে বলবে না ব্রো। চেনা কণ্ঠস্বর পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখে তার ছোট ভাই। মেঘ উঠে দাঁড়িয়ে হেসে বলে, আরে রাফি তুই এখানে? চিনলি কিভাবে ভাই? চিনব না মানে? দুলাভাই থাকতে প্যারা কিসের? রাফির কথা শুনে ভ্রু দলা করে ইফাদের দিকে তাকাল। ইফাদ মুখ কাচুমাচু করে বলল, আজ পুরো ফেঁসে গেছি ভাই। রাফির জন্য সবটা হয়েছে। মানে? ইফাত সব ঘটনা খুলে বলে। সব শুনে হেসে দেয় মেঘ। হাসতে হাসতে বলল, ঠিকমতো অভিনয়টাও করতে পারলে না। রাফিকে যখন দেখছ তখন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারতে। আমি সবটা বলে দিতাম। তাহলে আর সব প্ল্যান ভেস্তে যেত না। কি করব ভাই? নিজেকে ঠিক রাখতে পারিনি তো। বুঝতে পারছি। রাফি মাথা চুলকে বলল, দুলাভাই দেখছি আমার আপুকে খুব ভালোবাসে। বোনের পাশে ভাইকে দেখে যা করল। বাই এনি চান্স যদি সেখানে অন্য কোনো ছেলে থাকত, তখন কি হতো? রাফি খানিকটা ভাবুক হয়ে বলল, দুলাভাই এত ভালোবাসলেন কেমনে? আমাকে একটু বলেন, আমিও কোনো মেয়েকে এভাবে ভালোবাসতে পারি। ইফাত বলল, কি বলো শালাবাবু? মেঘ বলল, রাফি তুই দেখছি খুব পাজি হয়ে গেছিস। তা কানাডায় কয়টারে পটাইছিস ভাই? নাকি তারা পাত্তা দেয়নি? মেঘের কথা শুনে তিনজনে হেসে উঠল। চলবে। পাশানি তুই। লেখনীতে ছুনিয়া তাবাচ্ছুম অনি। পর্ব ২৪। চৌধুরী বাড়িতে উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে পুরো দমে কাজ করে যাচ্ছে বাড়ির মহিলা সদস্যগুলো। এখন দুপুর ১২টা বাজে। মেঘ হসপিটাল থেকে বাসায় এসেছে একটু আগে। রুমে এসে ইনায়াকে ডাক দেয়। পাশানি কই তুই? এদিকে আয় জলদি। ইনায়া সানায়া রাফি রিসার সাথে গল্প করছিল। মেঘের ডাক শুনে ওদের দিকে তাকায়। তিনজনে ওর দিকে চোখ বড় বড় তাকিয়ে আছে। ইনায়া ভ্রু নাচিয়ে বলল, কি রে এমন তাকায় আছোস কে? রাফি একটু টেনে বলল, আপু ব্রো তোমাকে পাশানি বলে ডাকছে কোনো? ইনায়া অবুঝ হয়ে বলল, আমি কি জানি? সানায়া হেসে বলল, আমি জানি। কি জানো আমাকে একটু বলো সানা আপু। ইনায়া সানায়ার দিকে চোখ গরম করে তাকাল। সানায়া হা 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 করে হেসে বলল, মেঘ ভাইয়ার পাশানি সে। ভাইয়ার ভালোবাসা না বুঝে এতদিন যে ঢং ডাকর আপাই। সেজন্য ভাইয়া ভালোবেসে তার নাম দিছে পাশানি। বুঝছোস মনু? রিসা হাতে তালি দিয়ে বলল, বাহ, খুব ইন্টারেস্টিং নাম তো। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমার কেমন লেগেছে আপাই? ইনায়া চোখ রাঙিয়ে তাকায় রিসার দিকে। রিসা ভয়ে আর কিছু বলল না। ইনায়া রুম থেকে বের হবে এমন সময় সানায়ার কথায় থেমে যায়। আপাই বাসায় আজ কারা আসছে? ইনায়া পিছনে ফিরে বলল,
নতুন মেহমান আসবে। তাহলে এখানে আমার কাজ কি? খামাকা আমি কেন ভার্সিটি কামাই করলাম? ধুর ভাল্লাগে না। ইনায়া মুচকি হেসে বলল। নতুন মেহমান আসবে। বাসার সবাই যদি না থাকে তাহলে বিষয়টা কেমন দৃষ্টিকটু লাগবে না? সেজন্য তোকে ভার্সিটি যেতে দেয়নি। ইনায়ার কথার মাঝে মেঘ আবার ডেকে ওঠে। পাশানি তুই কই? ডাকছি কথা কানে যাচ্ছে না। দ্রুত রুমে আয়। মেঘের ডাক শুনে ইনায়ার লজ্জা লাগে। লাগবে নাই বা কেন? এখানে তার ভাই বোনগুলো এটা নিয়ে মজা করছে। ইনায়া হনহন পায়ে রুম থেকে বের হয়ে গেল। ইনায়া যেতেই উচ্চ স্বরে হেসে ওঠে 3 ভাই বোনে। ইনায়া রুমে এসে মেঘের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল। তুমি এত লজ্জাহীন হয়েছে কেন বলবে? ইনায়ার কথায় অবাক হয়ে তাকাল মেঘ। তারপর বলল। আমি লজ্জাহীনের কি কাজ করলাম? পাশানি বলে চিল্লাচ্ছ কেন? আর আমাকেই বা পাশানি বলে ডাকো কেন বলবা? মেঘ ইনায়ার কোমর ধরে একটানে নিজের কাছে টেনে নেয়। ইনায়া কেঁপে উঠল। মেঘ ইনায়ার কপালে পড়ে থাকা কিছু চুল কানের পিছনে গুজে দেয়। ইনায়া আবারও কেঁপে উঠল। মেঘ ইনায়ার ঘাড়ের মুখ গুজে দেয়। তারপর ফিসফিস করে বলে। ভালোবাসার মানুষ যখন ভালোবাসা বুঝতে চায় না, বুঝেও না বুঝার অভিনয় করে, তখন তো তাকে পাশানিই বলতে হয় তাই না? তুমি তো আমার ভালোবাসার মানুষ। আমি তোমার পাশানি হৃদয় থেকে এক টুকরো ভালোবাসা পাবার জন্য মরিয়া হয়ে উঠেছি। দেবে কি এক টুকরো ভালোবাসা? মেঘের কথাগুলো বুকে গিয়ে বিঁধে ইনায়ার। ইনায়া একটু একটু করে মেঘকে ভালোবাসার চেষ্টা করছে। আর এই চেষ্টায় একদিন তার সফল হবে। মেঘের মতো করে ভালোবাসতে পারবে কি না ইনায়া জানে না। তবে নিজের মতো করে তো ভালোবাসতে পারবে। ইনায়া সহসা একটা কাজ করে ফেল। মেঘের ঠোঁটের নিজের ঠোঁট লাগিয়ে দিল। আচমকা এমন হওয়ায় চমকে গেল মেঘ। তবে মনের মধ্যে তার ভালো লাগা কাজ করে। ইনায়ার সাড়া পেয়ে নিজেও ইনায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। ইনায়ার হুঁশ হতে ছিটকে দূরে সরে দাঁড়ায়। দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ইনায়ার দৌড়ে চলে যাওয়া দেখে মাথা চুলকে ঠোঁটে হাত দিয়ে হেসে ওঠে মেঘ। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে কয়েকজন অচেনা মানুষের মুখ। নতুন মেহমান। তাদের সাথে বসে গল্প করছেন বাসার পুরুষেরা। ফিরোজা চৌধুরী আর তাসলিমা চৌধুরী ট্রেতে করে নাস্তা নিয়ে এসে টেবিলের উপর রাখেন। সোফার এক কোনায় চুপটি করে বসে আছে ইফাদ। একেবারে ভদ্র ছেলে। তাকে দেখলে কেউ বলবে না এই ছেলের মাথায় ঠিক কতটা দুষ্টু বুদ্ধি। ইফাদের পাশে বসে আছে তার ছোট ভাই রিশাদ। রিশাদ ভাইকে বারংবার খোঁচা দিয়ে যাচ্ছে। আর ইফাদ চোখ রাঙিয়ে গরম দিচ্ছে। কিন্তু তাতে তার কিচ্ছু যায় আসে না। নাস্তা খেতে খেতে ইফাদের বাবা শরীফ আহমেদ বললেন, তাহলে ভাইসাব সানায়া মামনিকে নিয়ে আসেন। দেখি আমার ছেলের পছন্দ কেমন। বাবার কথায় লজ্জা পেল ইফাদ। মেঘ ইফাদের পাশে গিয়ে বসল। হেসে আস্তে করে বলল, কি ভাই লজ্জা পাচ্ছ নাকি? ইফাদ যেন এবার আরও বেশি লজ্জা পেল। লজ্জায় আস্তে করে বলে, কি যে বলেন না ভাইয়া। আমি কেন লজ্জা পাব? জানি তো। সানায়াকে সুন্দর করে সাজিয়ে দেয় ইনায়া। সানায়া এতক্ষণে বুঝতে না পারলেও এখন পারছে। কালকে ইফাদের বলা কথা তার কানে বাজছে। রূপপতি কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে। সানায়া মুচকি মুচকি হাসে। সানায়ার হাসি দেখে ইনায়া বলল, আমার বোনটা মুচকি মুচকি হাসছে। তার মানে সে ফাইসা গেছে। উহু আপাই চুপ করবে তুমি। সেই সকাল থেকে তোমরা আমাকে মিথ্যা কথা বলেছ। আমি যতবার শুনেছি ততবারই ঘুরে ফিরে অন্য কথা বলেছ। সারপ্রাইজ বনু। এমন সারপ্রাইজ আমার লাগবে না। ইনায়ার ছোট আম্মু এসে বললেন, কি রে তোদের হলো? সানায়াকে নিচে নিয়ে যেতে বলছে। ইনায়া বলল, হ্যাঁ ছোট আম্মু আমাদের হয়ে গেছে। তুমি ওকে নিচে নিয়ে যাও। অতঃপর সানায়াকে নিচে নিয়ে যাওয়া হয়। সানায়ার দুপাশে দুজন। ডান পাশে ইনায়া বা পাশে তার ছোট আম্মু। ইফাত তার রূপপতির দিকে হা হয়ে তাকিয়ে আছে।
সানায়াকে সোফায় বসানো হয়। সানায়া সবাইকে সালাম দেয়। সবাই সালামের জবাব নেয়। মেঘরাজ ইফাতকে খোঁচা দিয়ে বলল, ছোট ভাই মুখটা বন্ধ করো। আমার শালি প্লাস ছোট বোনকে আর নজর দিও না। বেচারি এমনিতেই লজ্জায় কাত হয়ে আছে। তারপর ও যদি তুমি এভাবে তাকিয়ে থাকো ও কিন্তু বেশি লজ্জা পাবে। ইফাত মুচকি হেসে মাথা নিচু করে বলল, ভাই আপনার বোন কিন্তু আমার বউ হতে চলেছে। তাই হবু বউ হিসেবে এতটুকু দেখার অধিকার তো আমার আছে। কি বলেন? ভুল কিছু বলনি। ইফাদের বাবা মা সানায়াকে দেখে মাশাল্লাহ বলেন। শরীফ আহমেদ বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। বাবার কথা শুনে রিশাদ বলল, দেখতে হবে না ভাইটা কার। রিশাদের কথা শুনে মাথায় গাঁটটি মারে ইফাদ। চুপচাপ ভদ্র হয়ে বসে থাকতে বলে। রাশেদ চৌধুরী বললেন, আপনাদের মেয়ে যেহেতু পছন্দ তাহলে আর দেরি করে লাভ কি বেয়াই সাব। আগামী শুক্রবারে শুভ কাজটা সেরে ফেলা যাক, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। শরীফ সাহেব হেসে বললেন, আমাদের অমত নেই। সানায়া মাম্মিকে আমরা দ্রুত বাসায় নিয়ে যেতে চাই। তাহলে আমরা বিয়ের আয়োজন শুরু করে দেই। মেয়ের বিয়ে বলে কথা। চলবে। সব্বাইকে সানায়া ইফাদের বিয়ের দাওয়াত রইল। কেউ আবার খালি হাতে এসেন না, সবাই গিফট নিয়ে আসবেন। পাশানি তুই। লেখনীতে ছুনিয়া তাবাচ্ছুম অনি। পর্ব ২৫। দেখতে দেখতে ৫ দিন চলে যায়। চৌধুরী বাড়ি মেতে উঠেছে বিয়ের আনন্দে। বিশাল বড় বাড়িটা লাল নীল সবুজ রঙের আলোয় ঝলমল করছে। পুরো বাড়ি হৈহুল্লোড় চেঁচামেচিতে ভরপুর। আজ সন্ধ্যায় সানায়ার গায়ে হলুদ। ইনায়া সেই কখন থেকে মর্মর পিছনে দৌড়াচ্ছে। মর্ম ড্রয়িং রুমে ছোটাছুটি করছে। ইনায়া এমনিতেই ক্লান্ত, তার উপর আবার মর্মর দৌড়ানি। সব মিলিয়ে ইনায়ার অবস্থা খারাপ। ইনায়া সোফায় ধপাস করে বসে পড়ে। আর পারছে না। মেঘ মাত্র ড্রয়িং রুমে পা রাখল। ইদানিং সে খুবই ব্যস্ত। সানায়ার বিয়ে প্লাস হসপিটাল, সব মিলিয়ে মেঘ সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছে। তবু হাসি মুখে সবটা করছে। ইনায়াকে সোফায় ক্লান্ত হয়ে বসতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমাকে এমন ক্লান্ত দেখাচ্ছে কেন? মেঘের কথায় চোখ মেলে তাকাল ইনায়া। ইনায়া সোজা হয়ে বসল। মেঘ এখন ইনায়াকে তুমি সম্বোধন করে বলে। ইনায়া বলল, মর্মকে রেডি করানোর জন্য এসেছিলাম কিন্তু তাকে ধরতে পারিনি। সেই কখন থেকে ওর পিছনে দৌড়াচ্ছি অথচ মেয়েটা আমার কাছে ধরা দিচ্ছে না। আচ্ছা আমি দেখছি। মর্মা এখন কোথায়? দেখো কোনো কোনায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে। ইদানিং তোমার আশকারায় ও এমন বিচ্ছু হয়ে উঠেছে। মেঘ হালকা হেসে বলল, দেখতে হবে না মেয়েটা কার। মর্ম হচ্ছে মেঘরাজ চৌধুরীর মেয়ে। এতটুকু বিচ্ছু তো হবেই। কি বলো? ইনায়া কিছু না বলে সানায়ার কাছে যাওয়ার জন্য হাঁটা ধরে। মেঘ মেয়েকে খুঁজতে দোতলায় যায়। সানায়ার রুমে শোরগোল হচ্ছে। সানায়াকে পার্লারের মেয়েরা সাজাচ্ছে। সানায়ার সাথে আরও সাজছে সাথী রিসা সহ আরও কয়েকজন মেয়ে, যারা সানায়া ও মেঘদের আত্মীয় হয়। বিয়ে বাড়িতে সবসময় একটু বেশি মানুষ হয়। চৌধুরী বাড়ির ছাদে গায়ে হলুদের জন্য সুন্দর করে সাজানো হয়েছে। সানায়াকে নিয়ে সেখানে বসানো হয়। সানায়াকে পুরো হলুদ পরি লাগছে। আজ সব মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে। মর্ম বাবা মা এর সাথে ম্যাচিং করে হলুদ শাড়ি পরেছে। মেঘের কোলে উঠে বসে আছে মর্ম। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে একটু আগে। একে একে সবাই সানায়াকে হলুদ ছোঁয়ায়। অনেক ফটোশ্যুটও হয়। মর্ম গুটি গুটি পায়ে মেঘ আর ইনায়ার কাছে আসে। দুজনকে নিজের দুপাশে বসতে বলে। মেয়ের কথা মতো দুজনই নিচে বসল। মর্ম হাসি দিয়ে বলল, পাপা মাম্মাম তোমরা একসাথে আমাকে হলুদ লাগিয়ে দাও। মর্মের কথা শুনে দুজনেই অবাক চোখে তাকাল। ইনায়া বলল, মা একসাথে হলুদ লাগাবো কেন? মর্ম মুখে হাত দিয়ে বলল,
উফেস মাম্মাম, এত প্রশ্ন করো কেন? লাগাতে বলছি লাগাও। কি আর করার? মেয়ের কথা মতো হলুদ লাগালো দুজন। মর্ম তো মহা খুশি। দুজনের গালে দুটো চুমু দিয়ে দৌড়ে চলে গেল। মেঘ ইনায় হেসে উঠল। চৌধুরী বাড়িতে নতুন মেহমান আসতে শুরু করেছে। সোসাইটি কলিগ যত আত্মীয় স্বজন আছে সবাই আজ আসবে সানায়ার বিয়েতে। খুব বড় আয়োজন করা হয়েছে। চৌধুরী বাড়ির বাগানে স্টেজ করা হয়েছে। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। সকাল গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা। সানায়াকে বউ বেশে সাজানো হয়েছে। লাল শাড়িতে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে সানায়াকে। বাইরে থেকে আওয়াজ শোনা গেল, বর এসেছে, বর এসেছে। সবাই হুড়হুড় করে রুম থেকে দৌড়ে গেল বরের গাড়ির কাছে। ইফাত বর বেশে চৌধুরী বাড়িতে পা রাখল। ইফাতকে নিয়ে স্টেজে বসানো হল। একটু পর সানায়াকে নিয়ে ইফাদের পাশে বসানো হয়। সানায়া মাথা নিচু করে স্টেজে বসে আছে। লজ্জায় আড়ষ্ট হয়ে আশেপাশে তাকাতে পারছে না সানায়া। অতঃপর ইফাত সানায়ার বিয়ে সম্পূর্ণ হয়। দুজনের 4 হাত এক করে দেয়া হয়। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। একটু আগেই সানায়া তার নতুন জীবনের জন্য নতুন জায়গায় রওনা হয়েছে। হাসিখুশি চৌধুরী বাড়িটা এখন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। তাসলিমা চৌধুরী ছোট মেয়েকে বিদায় জানি কান্নায় ভেঙে পড়েছেন। ইনায়া মাকে সামলাচ্ছে। বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছে সানায়া। ইফাত দরজা খুলে ভিতরে প্রবেশ করল। দরজার ছিটকানি দিয়ে এগিয়ে আসল সে। সানায়া বিছানা থেকে নেমে ইফাতকে সালাম করল। ইফাত মুচকি হেসে তার রূপবতীকে বুকে জড়িয়ে নেয়। সানায়ার কিছু একটা মনে পড়তে ইফাতকে ছেড়ে দাঁড়াল। ইফাত অবাক হয়ে তাকাল। চুপ করে সানায়াকে পর্যবেক্ষণ করছে। সানায়া ফোনের ক্যামেরা অন করে টেবিলের উপর রেখে ব্যাগ খুলে সেখান থেকে একটা গোলাপ ফুল বের করে। গোলাপটা অনেক শুকিয়ে গেছে, তাতে কি? এতেই চলবে। ইফাত শুধু অবাক হয়ে সব দেখছে। সে বুঝতে পারছে না সানায়া ঠিক কি করতে চাইছে। সানায়া যখন তার সামনে হাঁটু গেড়ে ফুল হাতে বসল, তখন ইফাদের মাথায় টঙ্ক নড়ে। তার মনে পড়ে যায় সানায়াকে দেওয়া প্রথম চিঠির কথা। বাসর রাতে শুকনো গোলাপ দিয়ে প্রপোজের কথা মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সানায়া হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ ইফাদ। ইফাদের খুশিতে বুকে হাত চলে যায়। সানায়াকে আর অপেক্ষা না করিয়ে বলে দেয়, আই লাভ ইউ টু রূপপতি। সানায়ার হাত ধরে দাঁড় করিয়ে বলল, আমি ভাবতে পারিনি তুমি যে আমার বলা কথা মনে রাখবে। বাসর রাতে আমার দেওয়া প্রথম ফুল দিয়ে আমাকে প্রপোজ করবে। আমি সত্যি খুব খুশি হয়েছি সানায়া। আই এম সো হ্যাপি। আজকে নিজেকে সবথেকে হ্যাপি মানুষ মনে হচ্ছে বলে সানায়ার দুহাত ধরে ঘুরতে থাকে। দুজনেই ঘুরছে, দুজনের ঠোঁটের কোণে হাসি। একসময় ঘুরতে ঘুরতে দুজনে বিছানায় একে অপরের উপর ঠাস করে পড়ে যায়। দুজন দুজনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কতক্ষণ থাকে জানে না। বেশ অনেকটা সময় কেটে যায়। সানায়ার যখন হুঁশ আসে তখন ধরফর করে ইফাদের উপর থেকে উঠে যায়। লজ্জায় মাথা নিচু করে দাঁড়ায়। ইফাত দুষ্টু হেসে বলল, বউ। সানায়ার ভিতরে কম্পন সৃষ্টি হয়। ইফাদ আবার বলল, রূপপতি বউ আমার, ফ্রেশ হয়ে আসো, তারপর আমরা বাসর করব। সানায়া লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা আটকিয়ে দেয়। সানায়া ফ্রেশ হয়ে একটু পর বাইরে বের হয়। ইফাদ রুমেই ফ্রেশ হয়ে নিয়েছে। সানায়া আসলে দুষ্টুমি করে বলে, চলো শুরু করা যাক। সানায়া অবাক হয়ে বলল, কি? বাসর? এতটুকু সময়ের মধ্যে ভুলো গেলে রূপপতি? সানায়া এবার দ্বিগুণ লজ্জা পেল। লজ্জায় মাটির ভিতরে লুকাতে মন চাইছে। ইফাদ এগিয়ে আসল। সানায়াকে কাছে টেনে নেয়। কপালে কপাল ঠেকিয়ে বলল, মজা করছিলাম। প্যানিক হওয়ার দরকার নেই। চলো দুজন আজ গল্প করি, তারপর না হয়। সানায়া লজ্জা পেয়ে বলল, আপনি এমন বেশরম কেন? মুখে কি কিছু আটকায় না?
এতদিন আটকায় ছিল কিন্তু এখন আর আটকায় না। কারণ এতদিন আমার বউ ছিল না, এখন তো আমার বউ আছে। ধুরো, আপনি খুব বজ্জাত। সত্যি বলছ? ধুর বাল। চিহ, বরকে কেউ গালি দেয়? সানায়া ইফাদের দিকে তাকাল। ইফাত চুপ থেকে হুট করে হেসে ফেলে। সানায়া নিজেও হেসে ফেলে। কেউ উকিঝুঁকি না দিয়ে মানে কেটে পড়ুন। মেঘের বুকে মাথা দিয়ে শুয়ে আছে ইনায়া। মেঘ ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইনায়া হুট করে বলল, শুনো। বলো। তুমি আগে কেন এলে না আমার জীবনে? আগে যদি আসতে তাহলে আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যেত না। হাসিখুশি ভাবে বাঁচতে পারতাম। আমার জীবনে কোনো কষ্ট থাকত না। উহু। আগে যা হয়েছে সব ভুলে যাও পাশানি। অতীতকে কখনো মনে রাখতে নেই। সবসময় বর্তমানকে নিয়ে বাঁচতে হয়। আমি যে অতীত ভুলতে পারিনি। আমাকে ভালোবাসিস? ইনায়া মেঘের চোখের দিকে তাকিয়ে বলল, জানি না। সাধে কি আর তোরে পাশানি বলি আমি? এখনো তুই আমারে বুঝলি না, ভালোবাসলি না। মন খারাপ করে বলে মেঘ। মুখ গোমরা করে অন্য দিকে তাকালো মেঘ। ইনায়া তা দেখে হেসে উঠল। মেঘ আর চোখে সেই হাসি দেখল। ইনায়া বলল, এখনো পাশানি বলে ডাকো কেন আমায়? মেঘ ইনায়ার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, বই ভালোবাসা বুঝে না তাই তাকে পাশানি বলি। বউ তো তার বরকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। বর কি তা বোঝে না? মেঘ চমকে তাকাল ইনায়ার দিকে। ইনায়া হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। মেঘ ইনায়ার হাত দুটো ধরে বলল, সত্যি বলছিস ভালোবাসিস আমাকে? হ্যাঁ তো। মেঘ ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। যা গিয়ে ইনায়ার হাতে পড়ে। ইনায়া মেঘকে নিজের থেকে সরিয়ে বলল, কাঁদছ কেন? আমি তো বললাম তোমাকে ভালোবাসি। খুশি হয়ে কাঁদছি পাশানি। উফ, আবার পাশানি। চলে যাব কিন্তু? এই না না, আর বলব না। আমার পাশানি তুই। তুই যে আমাকে ভালোবাসিস এটাই আমার কাছে অনেক। তাই? হ্যাঁ। তাহলে চল আজ দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দেব। আজকের পর তোর জীবনে শুধু মেঘরাজ চৌধুরীর অস্তিত্ব থাকবে, আর কারোর না। ইনায়া লজ্জা পেল। লজ্জায় মেঘের বুকে মুখ লুকায়। অতঃপর দুজন হারিয়ে যায় ভালোবাসার রাজ্যে। এভাবেই তারা দুজন দুজনকে সব বিপদ আপদ থেকে রক্ষা করুক। তাদের ভালোবাসায় সব কিছু হয়ে উঠুক রঙিন। ভালোবাসারা ভালো থাকুক। সমাপ্তি। ফাইনালি গল্পটা শেষ হল। সর্বশেষ একটা কোথায় বলবো। আপনাদের কাছে আমার লেখা পাশানি তুই গল্পটা কেমন লেগেছে? অবশ্যই আজ বলে যাবেন। শুধু নাইস নেক্সট বললে চলবে না। আজ অনন্ত দুলাইন সুন্দর মন্তব্য করে যাবেন। আর যদি আপনারা পাশানি তুই এর দ্বিতীয় পরিচ্ছদ চান তাহলে আমি অবশ্যই লিখব। ইনশা আল্লাহ কালকে নতুন গল্প আসবে।